এর আগের দিনের ভিডিওতে আমি বলেছিলাম ভারতের বোলাররা যেন প্রথম ইনিংসে টিম ইন্ডিয়াকে অন্তত কিছু রানের হলেও লিড এনে দেয়। তো সেটাকেই সত্যি প্রমাণ করে ভারতের বোলাররা সেই কিছু রানের মানে ওই 6 রানেরই লিড এনে দিল ভারতকে প্রথম ইনিংসে। আমি বলবো মানে ইংল্যান্ডের ব্যাটাররা যেভাবে তাণ্ডব চালাচ্ছিল একটা টাইমে, মনেই হচ্ছিল 500-র উপর রান তোলাটা তাদের জাস্ট সময়ের অপেক্ষা। তো সেখান থেকেও যে ভারতের বোলাররা দিন শেষে 6 রানের হলেও লিডটা এনে দিয়েছে, এটাই আমি বলবো এখন মানে তৃতীয় দিনের খেলা শেষে টিম ইন্ডিয়ার জন্য অনেক বড় একটা সাফল্য। তো ইংল্যান্ড তো খেলাটা শুরু করেছিল মানে তৃতীয় দিন ওই 3 উইকেটে 209 ওই অবস্থায় অলি পপ তখন সেঞ্চুরি করে ক্রিজে একেবারে চমৎকার মেজাজে ব্যাটিং করছিলেন। হ্যারি ব্রুকও একটু আর কি স্ট্রাগল করছিলেন বুমরার এগেনস্টে, কিন্তু অলি পপ কিন্তু নিজের মানে ইনিংসটাকে খুব বেশি বড় করতে পারলেন না। ওই মানে থার্ড দিনের একটা বাউন্ডারি তিনি মারলেও শুরুতে, এরপর কিন্তু ওই প্রসিদ্ধ কৃষ্ণের একটা আউটসাইড দিয়ে অফ স্টাম্প ব্যাক অফ দ্য লেন্থের ডেলিভারিতেই তিনি আউটসাইডে হয়ে ওই উইকেট কিপার ঋষভ পান্তের হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে যান মাত্র ওই 106 রানে। মানে হিসাব মতো তিনি তৃতীয় দিন মাত্র 6 রানই যোগ করতে পেরেছেন নিজের রানের খাতায়। এরপর ক্রিজে আসলেন ইংল্যান্ডের ক্যাপ্টেন বেন স্টোকস। স্টোকস আর হ্যারি ব্রুকের মধ্যে এরপর একটা 51 রানের পার্টনারশিপ গড়ে ওঠে। হ্যারি ব্রুক তো মানে আগের দিন তিনি রীতিমতো স্ট্রাগল করেছিলেন বুমরার এগেনস্টে, 12 বল খেলে একটা রানও করতে পারেনি। এদিন কিন্তু দেখলাম একবারে ভিন্ন মেজাজে আর কি ব্যাটিং করলেন হ্যারি ব্রুক। মানে ভারতের সব প্রায় বোলারদেরকেই তিনি চার্জ করলেন, একমাত্র বুমরা ছাড়া প্রসিদ্ধ কৃষ্ণা থেকে মোহাম্মদ সিরাজকে একবারে পিটিয়ে ছাড়খাড় করে দিলেন। মানে ওই জায়গায় হ্যারি ব্রুক একটা পজিটিভ ইন্টেন্টই যেন ক্যারি করছিল ইংল্যান্ডের মানে হোল ব্যাটিং ইনিংসে। অপরদিকে বেন স্টোকস তিনি কিন্তু ওই মানে শুরুর দিকে 2টা বা 3টা চমৎকার বাউন্ডারি মেরে নিজের বেশ ভালো টাচে থাকার ইঙ্গিত দিচ্ছিলেন, কিন্তু ওই জায়গায় মোহাম্মদ সিরাজ তার ওই ওবল সিম ডেলিভারিতে বেন স্টোকসকে আউটসাইডেজ করতে বাধ্য করলেন। তো স্টোকসও ওই জায়গায় 20 রান করে তিনিও প্যাভিলিয়নে ফেরত চলে যান। এরপর ক্রিজে এলেন জেমি স্মিথ। জেমি স্মিথ আর হ্যারি ব্রুকের মধ্যে এই জায়গায় আবারও একটা 70 রানের পার্টনারশিপ গড়ে ওঠে। এই জুটিটা যখন ব্যাটিং করছিল তখন মানে ভারতের ড্রেসিং রুমে রীতিমতো কম্পন ধরে গেছিল। যেভাবে তারা স্ট্রাইক রেটও মেনটেন করছিল, অ্যাট দ্য সেম টাইম মানে রানের একেবারে মানে ফোয়ারা ছোটা ছিল। তো এদের দুজনের হাত ধরে কিন্তু মানে ওই ফার্স্ট সেশনটা ইংল্যান্ড বেশ ভালোভাবেই শেষ করেছিল। 118টা রান বোধহয় তারা তুলে ফেলেছিল মাত্র 2 উইকেট খুঁয়ে। আর ওই জায়গায় বলবো হ্যারি ব্রুককে মানে খুব ভালো চান্স ক্রিয়েট করেছিল রবীন্দ্র জাডেজা। মানে তিনি যখন ওই 46 বা 48 রানের মাথায় ব্যাটিং করছিলেন, মানে পরপর 2 ওভারে জাডেজা 2টা চান্স ক্রিয়েট করেও কিন্তু হ্যারি ব্রুককে মানে উইকেটটা ওই জায়গায় পেলেন না। তার একটা মানে সহজ ক্যাচের চান্স মানে প্রথমে ঋষভ পান্ত ড্রপ করলেন আর তারপর ফরওয়ার্ড শট লেগে ফিল্ডিং করা সাই সুদর্শন। মানে ওই জায়গায় হ্যারি ব্রুক যে 2টা লাইফ পেয়ে গেল, মানে আগের দিনও যেমন মানে ক্যাচ আউট হয়েও তিনি যেমন বেঁচে গেছিলেন, মানে হ্যারি ব্রুকের কপালটা দিন সুপ্রসন্ন ছিল বলতেই হবে। আর এরপর মানে এই দুই ব্যাটারের হাত ধরে কিন্তু মানে ইংল্যান্ডের স্কোরটা ওই 350-র উপর মানে কি টপকে গেছিল প্রায় অলমোস্ট। তো এই জায়গায় তখন প্রসিদ্ধ কৃষ্ণা খুবই চমৎকার বুদ্ধিমত্তার সাথে একটা বল করলেন ওই মানে একদম শর্ট অফ দ্য লেংথে। মানে তার ঠিক 1 বল আগেই কিন্তু প্রসিদ্ধ কৃষ্ণা ছক্কা খেয়ে গেছিলেন ওই জেমি স্মিথের কাছে। তো ওই অনেকটা টি20 মানে মতোই আর কি বুদ্ধিমত্তার সাথে বলিং করে প্রসিদ্ধ কৃষ্ণা ওই জায়গায় মানে শট খেলতে বাধ্য করলেন জেমি স্মিথকে, কিন্তু কানেকশনটা ঠিক মতো হয়নি, যার ফলে ওই ডিপ স্কোয়ার লেগে ফিল্ডিং করা রবীন্দ্র জাডেজা আর ওই সাই সুদর্শনের মধ্যে একটা ওই রিলে ক্যাচের মাধ্যমে আউট হয়ে যান এই জেমি স্মিথ, যিনি 40টা রান করে গেছিলেন। এরপর কিন্তু ক্রিস ওকস এলেন। ওকস আর ওই হ্যারি ব্রুকের মধ্যেও কিন্তু আবার একটা 49 রানের জুটি গড়ে ওঠে, যেটা কিন্তু ভারতের জন্য খুবই মাথা ব্যথার একটা কারণ হয়ে দাঁড়িয়েছিল। আর এরপর জসপ্রীত বুমরা কিন্তু হ্যারি ব্রুকের এগেনস্টে আবারও একটা চান্স ক্রিয়েট করেছিলেন, কিন্তু তার ওই ক্যাচের সহজ সুযোগটা এদিন গালিতে আবারও ফেলে দেন যশস্বী জয়সওয়াল। মানে আগের দিন বুমরার এগেনস্টে মানে 3টা ক্যাচ ড্রপ করেছিল ভারতের মানে ফিল্ডাররা, আর এদিনও আবার একটা ক্যাচ ড্রপ হলো। তারপরে কিন্তু হ্যারি ব্রুক নিজের রানের খাতায় আরও 20টা রান যোগ করলেন। 99তে তিনি পৌঁছে গেছিলেন, সেঞ্চুরিটা তখন বাধাই মনে হচ্ছিল, কিন্তু প্রসিদ্ধ কৃষ্ণা তাকে আবারও একটা এই শর্ট অফ দ্য লেংথ ডেলিভারিতে ট্র্যাপ করলেন। তার আগে মানে একবারে তাণ্ডব চালিয়ে দিয়েছিলেন এই হ্যারি ব্রুক। তো ওই মানে মানে চালানোর মেজাজেই তিনি খেলতে গিয়ে ওই জায়গায় আর কি মানে লং লেগে আর কি ফিল্ডিং করছিলেন শার্দুল ঠাকুর, তার হাতে ক্যাচ দিয়ে মানে ওই একবারে হার্ট ব্রেক হলো বলতে পারেন হ্যারি ব্রুকে। 99 রান করে তিনি প্যাভিলিয়নের পথ ধরেন। তখন কিন্তু ইংল্যান্ডের স্কোরটা মানে 400 রান মানে জাস্ট আর কি হবে হবে করছে, 7টা উইকেট চলে গেছিল। কিন্তু এরপর অষ্টম উইকেট আমাদের সবাইকে চমকে দিয়ে ক্রিস ওকস আর ব্রাইডন কার্স এই দুই মানে বোলিং অলরাউন্ডারের মধ্যে একটা 55 রানের ঝোড়ো পার্টনারশিপ গড়ে ওঠে। খুব দ্রুতই তারা ওই জায়গায় রান তুলছিল, মনেই হচ্ছিল যে এই দুই ব্যাটারের হাত ধরে হয়তো ইংল্যান্ডের স্কোরটা 500-র উপর চলে গেলেও যেতে পারে। কিন্তু ওই জায়গায় আমি বলবো ওই টি ব্রেক হওয়ার ঠিক আগে আগে এই জুটিটাকে ভাঙন ধরেন ওই মোহাম্মদ সিরাজ। মানে ওই ব্রাইডন কার্স একটু বেশি কনফিডেন্ট হয়, তিনি উইকেট ছেড়ে আর কি শটটা নেগোসিয়েট করতে গেছিলেন, কিন্তু ওই মোহাম্মদ সিরাজ তার ওই অফ স্টাম্পটা মানে চোখে পড়তে আর কোনো রকম ভুল হয়নি, একদম ওই মানে ব্লক হলে বল করে তার স্টাম্পটা ছিটকে দেন। তো যার ফলে ব্রাইডন কার্স একটা কার্যকরী ওই 20 রানের ইনিংস খেলে গেছিলেন। এরপর জশ টাঙ্গো এসে দেখলাম 2টা বেশ চমৎকার বাউন্ডারি মেরেছিলেন, কিন্তু মানে ইংল্যান্ডের ইনিংসের শেষ 2টা উইকেট তুলে নিতে খুব বেশি দেরি করেননি জসপ্রীত বুমরা। দুরন্ত ছন্দে থাকা ক্রিস ওকসকে তিনি একটা আর কি সামনের দিকে লেংথের ইনকামিং ডেলিভারিতে বোল্ট করে প্যাভিলিয়নে ফেরত পাঠান, যিনি 38টা রান করে ডেঞ্জারাস হয়ে উঠছিলেন, ভারতের মানে ফুল টিমের জন্য যথেষ্ট মাথা ব্যথার কারণ হয়ে উঠেছিলেন। আর এর ঠিক 1 ওভার পরেই ওই জশ টাঙের উইকেটটাও তুলে নিলেন এই জসপ্রীত বুমরা।
তো যার ফলে তিনি এই ইনিংসে 5টা উইকেট শিকার করলেন আর ইংল্যান্ডকে ভারত অল আউট করে দিল 465 রানে, যার ফলে যেখানে মনে হচ্ছিল ইংল্যান্ড অনায়াসে 500-র উপর রান তুলে ফেলবে প্রথম ইনিংসে, সেখানে ভারত অবশেষে 6টা রানের হলেও মূল্যবান লিড পায়। এরপর মানে ভারত যখন ব্যাটিং করতে নামলো, KL রাহুল আর যশস্বী জয়সওয়ালের পার্টনারশিপটা কিন্তু খুব বেশি বড় হলো না। মানে প্রথম ইনিংসে যেরকম তারা 90+ রানের একটা পার্টনারশিপ গড়েছিল, এদিন কিন্তু সেটা আর হলো না। জয়সওয়াল একটা শর্ট অফ দ্য লেংথের ডেলিভারিতে ওই ব্রাইডন কার্সের বলে আউটসাইডে হয়ে উইকেট কিপারের হাতে ক্যাচ দিয়ে তিনি মাত্র 4টা রান করে আউট হয়ে যান। এরপর ক্রিজে সাই সুদর্শন এলেন। সাই সুদর্শন বলতে গেলে মানে তার ওই মানে ডেবিউ রান হওয়া নিয়ে একটা বেশ আশঙ্কা দেখা যাচ্ছিল, কিন্তু প্রথম বলেই ওই আর কি ব্রাইডন কার্সকে একটা সফট হ্যান্ডে তিনি খেললেন, একটু আউটসাইডে হয়ে গেছিলেন ঠিকই, কিন্তু ওইখানে যে বাউন্ডারিটা পেয়ে গেলেন তারপরেই বলতে গেলে সাই সুদর্শন একটু কনফিডেন্স তিনি পেয়ে গেলেন ওই জায়গায়। তো তিনি কিন্তু তারপর মানে দেখছিলাম খুবই আর কি সাবধানী হয়ে খেলছিলেন, কোনো রকম বাড়তি ঝুঁকি নিচ্ছিলেন না। অপরদিকে KL রাহুল একবারে মানে চমৎকার কিছু শট খেললেন, মানে ড্রাইভের জন্য একবারে মানে আলাদা একটা নিদর্শনই তিনি এই দিন আর কি প্রদর্শন করলেন। কাভার ড্রাইভ থেকে শুরু করে স্কোয়ার ড্রাইভ, অন ড্রাইভ, অফ ড্রাইভ, মানে চমৎকার, মানে একেবারে ক্লাসিক কিছু শট তিনি এই জায়গায় প্রডিউস করেছেন। তিনি যে আলাদা লেভেলের ক্লাস ব্যাটসম্যান আবারও সেটা জানান দিলেন। অপরদিকে সাই সুদর্শন তিনি ওই সফট হ্যান্ডে খেলছিলেন কিন্তু বেশ ভালো মতো স্ট্রাইক রেটটা মেনটেন করছিলেন অ্যাট দ্য সেম টাইম। এদের দুজনের মধ্যে ওই সেকেন্ড উইকেট একটা 66 রানের জুটিও গড়ে ওঠে। বেন স্টোকসকে একটা চমৎকার ওই ফ্লিক করে বাউন্ডারি মেরেও দিয়েছিলেন সাই সুদর্শন, কিন্তু দেখলাম প্রথম ইনিংসের মতো বেন স্টোকস এই সাই সুদর্শনের সাথে চমৎকার একটা মাইন্ড গেম খেলে একেবারে সেফ ট্র্যাপই তার উইকেটটা তুলে নিলেন দিনের একেবারে শেষ বেলায়। ওই জায়গায় শর্ট মানে মিড উইকেট একটা ফিল্ডার দাঁড় করিয়ে রেখেছিলেন আর ওই করিডোরের বল করেই সাই সুদর্শনকে আবারও ফ্লিক করতে তিনি বাধ্য করলেন। তো যার ফলে তিনি ক্যাচ দিয়ে আউট হয়ে যান 30টা রান করে। বেন স্টোকস যে ওভারে আর কি সাই সুদর্শনের উইকেটটা তুলেছিলেন তার ঠিক আগে আগে কিন্তু ওই সাই সুদর্শন আরেকটা কিন্তু ক্যাচের চান্স দিয়ে দিয়েছিলেন ওই ব্যাকওয়ার্ড পয়েন্টে বেন ডাকেট, মানে তার ওই ক্যাচের মানে আর কি চান্সটা মানে ড্রপ করে দিয়েছিল। আমি বলবো লাইভ পেয়েও কিন্তু সাই সুদর্শনের আরেকটু আর কি ওই জায়গায় মানে তিনি যদি একটু সতর্ক থাকতেন তাহলে প্রথম মানে এই আর কি তার মানে রান পাওয়ার যে ইনিংস এটাকে আরও একটু বড় করলেও করতে পারতেন বা তৃতীয় দিনের খেলাটা শেষ করতেন তিনি নট আউট অবস্থাতেই। তো যাই হোক এরপর ক্রিজের শুভমান গিল এলেন। তো শুভমান গিল এসেই কিন্তু ওই বেন স্টোকসের ওই পার্টিকুলার ওভারে লাস্ট ডেলিভারিটায় মানে তার ফেস করা প্রথম ডেলিভারিতেই একটা চমৎকার আপার কাটে তাকে বাউন্ডারি মেরে দিয়ে বুঝিয়ে দিলেন যে মানে ভারত যতই আর কি উইকেট হারাক না কেন তারা কিন্তু কোনোভাবেই তাদের ওই অ্যাটাকিং অ্যাপ্রোচ থেকে সরে আসবে না। এরপর আর কি বেশিক্ষণ খেলা হয়নি, তারপর আর মাত্র ওই 2.5 বা 3 ওভার মতো খেলা হয়েছে। তারপর আরও কিছুক্ষণ হয়তো খেলা হতো আধ ঘন্টার মতো, কিন্তু বৃষ্টি যেহেতু প্রবলভাবে চলে এলো যার কারণে আম্পায়াররা ওই 5-10 ওভার আগে থাকতেই খেলাটা বন্ধ করে দিতে বাধ্য হলো। তো ভারত ওই জায়গায় তাদের মানে সেকেন্ড ইনিংসটা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে 2 উইকেটে 90 এই অবস্থায়, 96 রানের লিড রয়েছে। তো এখন ভারতের সামনে খুব ভালো একটা অপরচুনিটি রয়েছে এই জায়গা থেকে যতটা বেশি সম্ভব এই সেকেন্ড ইনিংসের রানটাকে বাড়িয়ে নেওয়া। এখন উইকেটটা কিন্তু কিছুটা ড্রাই হয়ে গেছে বা বলতে পারেন বল কিছুটা কিন্তু থমকে আসবে শেষ 2 দিন। স্পিনাররা কিন্তু এই জায়গায় অনেক বড় একটা রোল প্লে করলেও করতে পারে, হয়তো বা ইংল্যান্ডের সেকেন্ড ইনিংসে আমরা জো রুটকে বল করলেও দেখতে পারি, ওই শোয়েব বাশিরের সাথে জুটি তিনি ওই জায়গায় বাঁধতেই পারেন। তো এই জায়গায় ভারতের ব্যাটারদের কিন্তু অ্যাট দ্য সেম টাইম খুবই সতর্ক হয়ে খেলতে হবে। অন্তত যদি এই জায়গা থেকে সেকেন্ড ইনিংসে ইন্ডিয়া 350+ একটা স্কোর তুলতে পারে বা 400-র কাছাকাছি নিয়ে গেলে তো খুবই ভালো হয়, তাহলে কিন্তু ম্যাচ জয়ের একটা খুব ভালো মতো চান্স ক্রিয়েট হয়ে যাবে বলে আমার মনে হয়। আর এই জায়গায় আমি আরেকটা কথা বলতে চাই, টিম ইন্ডিয়ার টেল এন্ডারদের কিন্তু ইংলিশ টেল এন্ডারদের দেখে একটু শেখা উচিত। মানে ইংল্যান্ডের ওই শেষের দিকের ব্যাটাররা যেভাবে লড়াই করলো, মানে ভারতের টেল এন্ডাররা যদি তার অর্ধেকের লড়াইও করতে পারতো তাহলে ভারতের স্কোরটাকে কিন্তু অনায়াসে 550 বা 600-র কাছাকাছি তারা নিয়ে চলে যেতেই পারতো। তো টিম ইন্ডিয়ার যদি প্রথম ইনিংসে ইংল্যান্ডের মতো অবস্থা হতো তাহলে হয়তো তারা দেখা যেত 300 বা 350 রানও করতে পারতো না। তো যাই হোক আমি এই জায়গায় মানে ভারতের টেল এন্ডারদের তারাও অতীতে কন্ট্রিবিউট করেছে, কিন্তু মানে ধারাবাহিকতার ওই জায়গায় কিন্তু তারা প্রদর্শন মানে খুব একটা দেখাতে পারেনি বললেই চলে। তো এই জায়গায় তাদেরকে কিন্তু সেকেন্ড ইনিংসে ভারতকে বড় রান তুলতে গেলে টেল এন্ডারদের থেকেও কিন্তু কন্ট্রিবিউশনটা জরুরি বলে আমার মনে হয়। তবেই কিন্তু আমরা ইংল্যান্ডকে একটা চ্যালেঞ্জিং টার্গেট দিতে পারবো লাস্ট ইনিংসে। কি মনে হয় ভারত কত রানের টার্গেট দিতে পারবে ইংল্যান্ডকে এই লিডস টেস্টের 4th ইনিংসের জন্য? কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন।